2015 সালের পর থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি মুম্বাই ইন্ডিয়ান্সকে একটা সিঙ্গেল ম্যাচেও হারাতে পারেনি আইপিএলে। যে পার্টিকুলার রেকর্ডটা এই ম্যাচে নামার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক হলো, ম্যাচের যা ফলাফল এলো সেটা কিন্তু তাদের পক্ষে একবারেই স্বস্তিদায়ক হলো না। তো ওই জায়গায় বলতেই হবে সানরাইজার্স হায়দ্রাবাদের মতো মুম্বাই ইন্ডিয়ান্সও এই সিজনের প্রথম 5 ম্যাচের মধ্যে 4টাতেই হেরে তারা কিন্তু প্লে অফের রেস থেকে অনেকটাই দূরে চলে গেল। আর অপরদিকে আরসিবির এই সিজনের ড্রিম রান তো চলছেই, প্রথম 4 ম্যাচের মধ্যে 3টাতেই তারা জয় পেল, আবার 3টাই অ্যাওয়ে ম্যাচে, যেটা তাদের জন্য অনেক বড় একটা পজিটিভ টোন হিসেবেই কাজ করলো বলা চলে। তো এই ম্যাচে টস জিতেছিলেন হার্দিক পান্ডিয়া, জিতে তিনি ওই জায়গায় আগে আরসিবিকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো আরসিবির ইনিংসের শুরুটা ফিল সল্ট একটা চমৎকার কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে শুরু করলেও এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ট্রেন্ট বোল্ট একটা দুর্ধর্ষ কামব্যাক করে ওই পুরোপুরি স্টাম্প উপড়ে ফেলেন ওই ফিল সল্টের। তো 4 রানের প্রথম উইকেট খোয়ায় ওই জায়গায় আরসিবি। এরপর ওই দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি আর দেবদূত পার্টিকেলের মধ্যে একটা 91 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু আরসিবি ধীরে ধীরে এই ম্যাচে নিজেদের আধিপত্যটা দখল করতে থাকে। তো এই দুই ব্যাটারের হাত ধরে কিন্তু প্রথম পাওয়ার প্লে 6 ওভারে আরসিবি তুলে ফেলে 73টা রান। বিরাট কোহলি ইনিংসের শুরুর দিকে একটু আর কি মন্থর গতিতে খেললো, পরবর্তীতে তিনি কিন্তু নিজের খোলস থেকে বেরিয়ে বড় বড় শট খেলতে থাকছিলেন। আর অপরদিকে দেবদূত পার্টিকেল তিনি আবার ইনিংসের শুরু থেকে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করলো, তার ইনিংসের শেষের দিকটায় গিয়ে তিনি আবার একটু অ্যাঙ্করিং রোল প্লে করছিলেন। তো ওই জায়গায় 10ম ওভারে বিঘ্নেশ পুথুরকে একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় দেবদূত পার্টিকেল যখন নিজের উইকেটটা খোয়ান, তো তার আগে 22 বলে 37টা রান তিনি করে গেছিলেন। তো এরপর ওই 10 ওভার শেষে আরসিবির স্কোরটা থাকে 2 উইকেটে 100। এরপর এই থার্ড উইকেটে বিরাট কোহলি আর তাদের ক্যাপ্টেন রজত পাতিদারের মধ্যে আবার একটা 48 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তো ওই জায়গায় বিরাট কোহলি তখন নিজের 50টা কমপ্লিট করে নেন। তো এরপর বিরাট কোহলি কিন্তু তার মেজাজেই চালিয়ে খেলছিলেন, আর অপরদিকে রজত পাতিদারও শুরুর থেকেই একবারে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করছিলেন। তো ওই জায়গায় 143 রানের মাথায় কিন্তু বিরাট কোহলির উইকেটটা ওই জায়গায় তুলে নেন ওই মানে হার্দিক পান্ডিয়া। মানে বিরাট কোহলি এক প্রকার বলতে গেলে একটা র্যাম শট খেলতে গিয়ে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। আর এর ঠিক 2 বল পরেই ওই সেম ওভারেই হার্দিক পান্ডিয়ার ওভারেই লিয়াম লিভিংস্টোনও তাকে একটা গ্ল্যামারাস শট খেলতে গিয়ে তিনিও নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। এদিন কোনো রানের খাতায় খুলতে পারেননি ওই লিভিংস্টোন। তো 144 রানের মধ্যে 4 উইকেট খুঁজে তখন আবার আরসিবি কিন্তু বেশ কিছুটা আবার চাপে পড়ে গেছিল। কিন্তু এই পঞ্চম উইকেটে তাদের সেট হয়ে যাওয়া ক্যাপ্টেন ওই রজত পাতিদার আর এরপর ক্রিজে নতুন আসা জিতেশ শর্মার মধ্যে একটা বিস্ফোরক 69 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মাত্র 27টা বল তারা ওই জায়গায় সময় নিয়েছেন। জিতেশ শর্মা 19 বলে 40 রানের একটা ফ্যান্টাস্টিক নক ডেলিভার করেছেন। আর অপরদিকে রজত পাতিদার তিনি তার একেবারে আবারও বলতে গেলে একটা মানে পারফেক্ট ক্যাপ্টেন্স নক ডেলিভার করলেন। 32 বলে 64 রানের একটা বিস্ফোরক ইনিংস খেললেন 200+ স্ট্রাইক রেট মেনটেন করে। আর তিনি ওই তার ইনিংসের সব রকমের রোল প্লে করেছেন বলা চলে। এদের পার্টনারশিপের উপর ভর করে কিন্তু আরসিবি স্কোরটা ওই জায়গায় 200 রানের গন্ডি টপকায়। এরপর ওই মানে 19 নম্বর ওভারে ট্রেন্ট বোল্টকে একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় আর কি মানে রজত পাতিদার নিজের উইকেটটা খোয়ান। আর এরপর ওই লাস্ট ওভারে বুমরা যখন বল করতে আসেন তার ওই পার্টিকুলার ওভার থেকে খুব বেশি রান আসেনি, 7 বা 8 রানের মতো এসছে। তো ওই জায়গায় আর কি ওই জিতেশ শর্মা আর টিম ডেভিড মিলে তাদের ইনিংসটাকে শেষ করেন 5 উইকেটে 221 এই অবস্থায়। তো 222 রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটাও যে খুব একটা খারাপ হয়েছিল সেটা কিন্তু বলবো না। ওই ইম্প্যাক্ট সাব হিসেবে আসা রোহিত শর্মা কিন্তু ওই জায়গায় মানে শুরুতেই মানে 2টা বাউন্ডারি একটা ছক্কা মেরে মানে বেশ একটা ভালো স্টার্ট এনে দিয়েছিলেন। কিন্তু ওই মানে ইনিংসের সেকেন্ড ওভারে ইয়শ দয়ালের একটা র পেসের ডেলিভারিতে মানে সুইংটা একেবারেই বুঝতে পারেনি রোহিত শর্মা, যার ফলে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে যান। যাওয়ার আগে 17টা রান করে দিয়ে গেছিলেন। এরপর আরেক বিস্ফোরক ওপেনার রায়ান রিকেলটন তিনিও একটা ভালো স্টার্ট পেয়েও এই দিনও আবার নিজের ইনিংসটা বড় করতে পারলেন না। মানে তার ঠিক 1 ওভার পরে মানে তাদের ইনিংসের 4th ওভারে জশ হেজেলউডের একটা ডেলিভারিতে তিনি ওই জায়গায় এলবিডব্লিউ হয়ে যান। তো এই জায়গায় ডেফিনেটলি ক্রেডিট দিতে হবে জিতেশ শর্মাকে, কারণ ওই বোলার আর যখন ওই জায়গার কি অন্যান্য ফিল্ডাররা একটু কনফিউশনে ছিলেন ওটা আউট ছিল কিনা, তখন জিতেশ শর্মাই কিন্তু এক প্রকার জোর করে তাদের ক্যাপ্টেনকে ডিআরএসটা নিতে মানে আর কি বাধ্য করে। তো যার ফলাফলটা আরসিবি হাতে নাতেই পেল, রায়ান রিকেলটনের উইকেটটা ওই জায়গায় চলে যায়। এরপর থার্ড উইকেটে সূর্যকুমার যাদব আর উইল জ্যাকসের মধ্যে আবার একটা 41 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। কিন্তু এই পার্টনারশিপটাকে আমি বলবো মানে তারা ওই জায়গায় একটু বেশ ধীর গতিতে ব্যাটিং করে ফেলেছিল, 36টা বল তারা সময় নিয়ে নিয়েছিল, যার ফলে প্রথম পাওয়ার প্লের ওই 6 ওভারের মধ্যে মানে মুম্বাই তুলেছিল মাত্র 54 রান। এরপর 10 ওভার শেষেও তাদের স্কোরটা ছিল ওই জায়গায় 3 উইকেটে 84। ওই 10ম ওভারেই উইল জ্যাকসের উইকেটটা চলে গেছিল। এরপর ওই তিলক ভার্মা ক্রিজে এলো, সূর্যকুমার যাদব কিন্তু একেবারেই ছন্দে ছিলেন না। তিনি আজকে 27টা রান করেছেন ঠিকই, কিন্তু সময় নিয়ে নিয়েছেন 24টা বল, যার ফলে 12 ওভার শেষেও কিন্তু মুম্বাই স্কোরটা ছিল 4 উইকেটে 99। তখন মনেই হচ্ছিল যে মুম্বাই ম্যাচ থেকে ছিটকেই গেছে, আর হয়তো বা তারা কামব্যাক সেভাবে করতে পারবে না, কারণ লাস্ট 8 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 123টা রান। কিন্তু এই জায়গায় ওই 5th উইকেটে হার্দিক পান্ডিয়া আর ওই তিলক ভার্মার মধ্যে একটা 89 রানের বিস্ফোরক পার্টনারশিপ গড়ে ওঠে মাত্র 34 বলের বিনিময়। এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু মুম্বাই তখন ম্যাচে আবার বেশ ভালোভাবে একটা কামব্যাক করে। ওই যে বললাম 12 ওভারে 99 ছিল তাদের স্কোরটা, এর ঠিক পরের 4 ওভারে তারা তুলে ফেলে ওই জায়গায় 71টা রান। তখন লাস্ট 4 ওভারে মুম্বাইয়ের জয়ের জন্য ইকুয়েশনটা ছিল মানে 52 রান তাদের প্রয়োজন, আর হাতে তাদের ওই জায়গায় 6টা উইকেট রয়েছে। এটা ভেরি মাচ পসিবল, মানে তখন মনেই হচ্ছিল মুম্বাই ওভারওয়েলমিং ফেভারিট এই ম্যাচটা জেতার জন্য।
লাস্ট 3 ওভারও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 41 রান, লাস্ট 2 ওভারও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 29 রান। কিন্তু ওই জায়গায় আমি বলবো ওই 18 নম্বর ওভারে ভুবনেশ্বর কুমার বল করতে এসে ওই সেট ব্যাটার তিলক ভার্মাকে যখন আর কি প্যাভিলিয়নে ফেরত পাঠান, ওইখানেই আমি বলবো মুম্বাই কিছুটা আর কি ধাক্কা খায়। তিলক ভার্মা একটা ফ্যান্টাস্টিক ইনিংস ডেলিভার করেছেন 29 বলে 56 রানের। এরপরও আমি বলবো মানে লাস্ট 2 ওভারও কিন্তু মানে মুম্বাইয়ের জয়ের খুব ভালো একটা সুযোগ ছিল, তখনও হার্দিক পান্ডিয়া কিন্তু ক্রিজে ছিলেন, নমন ধীর কিন্তু ক্রিজে ছিলেন। তো এই জায়গায় আমি বলবো ওই মানে 19 নম্বর ওভারে একদম ফার্স্ট ডেলিভারিতেই জশ হেজেলউডের একটা ওই জায়গায় ইয়র্কারে হার্দিক পান্ডিয়া বড় শট খেলতে গিয়ে ওই মিস হিট করে যান, ওই জায়গায় আর কি নিজের উইকেটটা খোয়ান। তো হার্দিক কিন্তু এদিন একবারে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছিলেন 300 স্ট্রাইক রেটে। 15 বলে 42 করে হার্দিক যখন ফেরেন, এরপরে বলতে গেলে মুম্বাইয়ের জয়ের সমস্ত আশা শেষ হয়ে যায়। এরপর ওই মিচেল স্যান্টনার, নমন ধীর কিছুটা আর কি চেষ্টা করলো, কিন্তু তার মানে সেটা যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না। তো লাস্ট ওভারেও মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 19 রান, কিন্তু ওই জায়গায় মানে ক্রুনাল পান্ডিয়া একটা দারুণ ওভার করলেন। লাস্ট ওভারে তিনি তিনটা উইকেট তুলে নিয়ে ওই মুম্বাইয়ের জয়ের যে শেষ আশাটুকু ছিল সেটা ওই জায়গায় পুরোপুরি ধূলিসাৎ করে দেন, যার ফলে আরসিবি ম্যাচটা জিতে যায় 12 রানের ব্যবধানে। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই আরসিবির সেকেন্ড উইকেটে বিরাট কোহলি আর দেবদূত পার্টিকেলের মধ্যে যে 91 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, এটার উপর ভর করেই তো আরসিবি এই ম্যাচে ওই একটা পজিটিভ টোন যেমন পেয়ে গেল, তেমনি মানে তাদের ওই বিগ স্কোর করার ওই মানে প্ল্যাটফর্মটা ওই জায়গার কি পুরোপুরি সেট হয়ে গেছিল। এটা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বিরাট কোহলির ওই 67 রানের ইনিংসটা, এটাও ডেফিনেটলি অনেক বড় পজিটিভ টোনার হিসেবে কাজ করেছে, এটাও টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই মানে রজত পাতিদার আর ওই মানে জিতেশ শর্মার মধ্যে যে ফিফথ উইকেটে বিস্ফোরক 69 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, এটার উপর ভর করেই কিন্তু মানে আরসিবি একটা এরকম হিউজ টোটালে পৌঁছেছে, 200+ রানের গন্ডিটার তারা টপকে ওই জায়গায় 220+ হয়ে গেছে। এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার। কিংবা বলতে পারেন রজত পাতিদারের ওই 64 রানের ইনিংসটা, এটা একবারে পারফেক্ট একটা ক্যাপ্টেন্স নক ছিল। তিনি যে জায়গায় ব্যাট করতে নেমেছিলেন একবারে প্রায় ইনিংসের শেষ পর্যন্ত আর কি মানে দলের ওই জায়গায় বার্ডেনটা আর কি ক্যারি করে নিয়ে গেছেন। তো ডেফিনেটলি তার ইনিংসটাও কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন মুম্বাইয়ের ওই দুই বিস্ফোরক ওপেনার রোহিত শর্মা, রায়ান রিকেলটন, তারা যেমন বড় ওপেনিং পার্টনারশিপ দিতে পারেননি, কিংবা মানে দুজনের একজনও কিন্তু ওই জায়গায় বড় স্কোর করতে পারেনি, এটাও ডেফিনেটলি মুম্বাই ইন্ডিয়ান্সকে শুরুতেই অনেক বড় একটা ধাক্কা দিয়েছিল, এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই জায়গায় যখন খুব ভালো ব্যাটিং করছিলেন ওই হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, তারা তো ম্যাচে প্রায় ফিরিয়ে এনেছিলেন ওই জায়গায় নাকি মুম্বাইকে, মনেই হচ্ছিল তারা জিতে যাবে। কিন্তু ভুবনেশ্বর কুমারের ওই 18 নম্বর ওভারে যখন ওই জায়গায় আর কি তিনি ফিরিয়ে দেন সেট হয়ে যাওয়া তিলক ভার্মাকে, ওখানেই তো বলতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে অনেকটা ধাক্কা খেয়ে গেল। তারপর থেকে তাদের আর মানে কামব্যাক করাটা সম্ভব হয়নি। তো ডেফিনেটলি ওই তিলক ভার্মার উইকেটটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতেই পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই 19 নম্বর ওভারে জশ হেজেলউড প্রথম বলে যে হার্দিক পান্ডিয়ার উইকেটটা তুলে নিলেন সেটাই। হার্দিক পান্ডিয়া এদিন একেবারে বিস্ট মোডে ব্যাটিং করছিলেন, মানে অন্য লেভেলে তিনি ব্যাটিং করছিলেন। 14 বলে 42 রান তিনি করে ফেলেছিলেন আউট হওয়ার আগে 300 স্ট্রাইক রেট মেনটেন করে। তো হার্দিক পান্ডিয়া যদি শেষ অবধি ক্রিজে থাকতে পারতেন, আমি শিওর আপনাকে একবারে গ্যারেন্টি দিয়ে বলছি তিনি ম্যাচটা জিতিয়েই ফিরতেন। সেই পর্যায়ে কিন্তু মুম্বাই চলেই গেছিল। তো 19 নম্বর ওভারের প্রথম বলেই যখন হার্দিকের উইকেটটা চলে গেল, ওইখান থেকে কিন্তু মুম্বাইয়ের ম্যাচ জয়ের যে শেষ আশাটুকু ছিল সেটা ওই জায়গায় পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল। তো আমার কাছে হার্দিক পান্ডিয়ার উইকেটটাই এই মুম্বাই আর আরসিবি ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।